বাজেট প্রণয়ন করা সরকারের একান্ত কর্তব্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের কর জিডিপির অনুপাত বর্তমানে 8%-এর নিচে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। নেপাল 23.3%, ভারত 20.3%, পাকিস্তান 15.3%, শ্রীলঙ্কা 13.3, বাংলাদেশ 7.51। এ বিষয়ে আমাদের যত্নবান হতে হবে। মাননীয় স্পিকার, আয়কর থেকে রাজস্ব আয়কর থেকে আয় হওয়ার কথা 50% আয়কর থেকে, কিন্তু বাস্তবে 10 থেকে 15%-এর বেশি আয় হচ্ছে না, যদিও 35% আয় দেখানো হচ্ছে। বর্তমান বাজেট 9,38,00,000 কোটি টাকা। বাজেটটি অবশ্যই জনগণকে স্বপ্ন দেখাতে পারে, তবে এক্ষেত্রে অপচয় কমাতে হবে, স্বচ্ছতা বাড়াতে হবে, দুর্নীতি না কমালে অতীতের মতো বাজেট বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে হবে। মাননীয় স্পিকার, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পরিষ্কার করে বলছি বা বিশ্বাস করি, আই অ্যাম মোর দ্যান স্যাঙ্গুইন। আমাদের আসল ঘাটতি হলো এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্সের। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের উচিত ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণ করা। কিন্তু একথা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার করে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়েছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ইমান এনে থাকো বা ইমানের দাবিদার হয়ে থাকো। যদি তা না করো তাহলে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। সূরা আল বাকারা 278-79। জাকাত মুসলিমদের জন্য ফরজ। এদেশে প্রতি বছরে 2 লক্ষ টাকার জাকাত আদায় করা অতীব সহজ। এছাড়াও ইসলামী অর্থনীতির অনেক মৌলিক উৎস আছে, যার সংযুক্ত বা সম্পৃক্ত হলে অতি সহজে মাত্র 5 বছরের, উইদিন দ্য রেঞ্জ অফ অনলি 5 years আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলা সোনার বাংলায় পরিণত হতে পারত। জাকাত দেবে বিত্তবানরা, পাবে অসহায় হতদরিদ্র মানুষেরা। এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা যেতে পারে। আর আপনার একথা পরিষ্কার অঙ্ক কষে দেখা যাচ্ছে যে সময় আমি কথা বলছি, এখন থেকে 10 বছর পরে গভর্নমেন্টকে 3 লক্ষ কোটি টাকা সুদ গুনতে হবে, যা অসহায় দরিদ্র মানুষদেরকে তা ধ্বংসাত্মক, এবং সেটা হবে অত্যন্ত ক্ষতিকর বোঝাটা বহন করা। অতএব ওটাকে রিগ্রেটিভ ট্যাক্স বলতে হবে। এ বিষয়ে আমি ধর্ম মন্ত্রণালয়কে বিশেষভাবে ভাবতে বলছি এবং গভর্নমেন্টকে সে পথে পরিচালনা করার জন্য, আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। কৃষি মন্ত্রণালয়, একথা দেবালোকের মতো সত্য, একটি জাতির অর্থনৈতিক ভাগ্য বিনির্মাণে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষকের তেল, বীজ, সার, কীটনাশক সুনিশ্চিত করতে হবে। এ মন্ত্রণালয়ের বাজেটটা আশাব্যঞ্জক বটে, তবে কীটনাশক এবং কোল্ড স্টোরেজের খরচ কমাতে হবে। আমার এই মন্ত্রণালয়ে 16% বাজেটে 16% বরাদ্দর প্রস্তাব করছি। এরপরে শিক্ষা সম্পর্কে আমার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট যে গোটা দক্ষিণ পূর্ব, মাননীয় স্পিকার, I require to have only 2 minutes allocation from my beloved organization or on behalf of you. It is up to you. শিক্ষা খাতে আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে আপনার বিশ্বব্যাংকের একটা তথ্য আছে যে 189টি সদস্য দেশের মধ্যে 10টি দেশের শিক্ষা খাতের বাজেট সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশও একটি দেশ। অতএব শিক্ষা খাতের বাজেট অবশ্যই 16% করা দরকার। ইবতদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ, প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উন্নয়নে একান্ত প্রয়োজন। এদেশে মাত্র 3টি মাদ্রাসা সরকারি আছে। মাননীয় সদস্য,
আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। যে 2 মিনিট দেওয়া হলো। মাদ্রাসা আমার কোটচাঁদপুর নির্বাচনী এলাকাতে স্নাতকোত্তর কামিল মাদ্রাসা আছে, 1943 সালে স্থাপিত। 100 বিঘারও বেশি জমি আছে। এটাকে সরকারিকরণ করলে সরকারের রাজস্ব খাত থেকে অতিরিক্ত কোনো ভর্তুকি লাগবে না। প্রতিটা জেলায় জেলায় একটি করে স্নাতকোত্তর কামিল মাদ্রাসা সরকারি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমি আমার সীমান্ত এলাকার মহেশপুরের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ফার্ম দত্তনগর ফার্মে এটাকে স্থাপন করার জন্য আমি আগাগোড়া দাবি করে আসছি। কারণ আমার জমি 2737 একর জমি আছে। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আবার অনুরোধ করছি। মহেশপুর পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এত করুণ, এত অকেজো হয়ে পড়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এমপিও ভুক্তির দাবিতে সরকার শিক্ষকগণ রাজপথে রয়েছে। আই উড লাইক টু মেক অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার বিলভেড গভর্নমেন্ট টু পে ডিউ রেসপেক্ট টু দেয়ার ডিমান্ডস। এই কথাগুলো বলে আমি আরেকটু বলতে চাই, লক্ষ লক্ষ বিঘা জমি আমার এলাকাতে জলাবদ্ধতা আছে। মাননীয় আইনমন্ত্রী আছেন, আমার লানের ডিস্ট্রিক্ট মিনিস্টার সহ প্রধানমন্ত্রী আছেন। আমি সকলের প্রতি মাননীয় স্পিকারের মাধ্যমে বলি, দয়া করে মেহেরবানি করে দখল হয়ে গেছে আমার বেতনা কুদলা নদী, সেগুলোকে দখলমুক্ত করতে হবে, খাল খনন করতে হবে। এছাড়া একটি স্থলবন্দর মহেশপুরের সীমান্তে করা যায় কিনা, যেটা দর্শনা থেকে একটা রেল রাস্তা এনে সেটা মহেশপুরের সীমান্ত দিয়ে জিকরগাছা হয়ে আপনার বেনাপোল বর্ডার ওদিকে মেহেরপুর পর্যন্ত যেতে পারে। কথা তো অনেক, দাবিও অনেক, সব কথা একসময় বলা যায় না।